আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ। কেমন আছো সবাই? আশা করি খুবই ভালো আছো। আজকের আরো একটি নতুন ক্লাসে তোমাদের সকলকে স্বাগতম। আমি আরমান স্যার। আজকের এই ক্লাসটিতে আমরা যেই গদ্য নিয়ে আলোচনা করব বাংলা ফার্স্ট পেপারের সেটি হচ্ছে মাসি পিসি। এই গদ্যটি নিয়ে আজকে আমরা সম্পূর্ণ আলোচনা করব। তাই আশা করছি শুরু থেকে শেষ পর্যন্ত যদি আমাদের আজকের ক্লাসটি করো তাহলে ইনশাআল্লাহ এই মাসি পিসি এই গদ্যটি নিয়ে তোমাদের বিন্দু মাত্র কোনো ঝামেলা থাকবে না ইনশাআল্লাহ। তো যাই হোক কথা না বাড়িয়ে আমরা আমাদের ক্লাসটি শুরু করছি। তো খেয়াল করবে শিক্ষার্থীরা, তোমরা স্ক্রিনটি দেখতে পাচ্ছ কিনা একটু আমাকে চ্যাটের মাধ্যমে জানাবে। তোমরা যেভাবে করতে পারো, তোমরা দুইভাবে আমাকে কোশ্চেন করতে পারো। একটা হচ্ছে চ্যাটের মাধ্যমে আমাকে কোশ্চেন করতে পারো, আর একটি হচ্ছে তোমরা রেইজ হ্যান্ডের মাধ্যমে আমাকে কোশ্চেন করে জানাতে পারো। ইনশাআল্লাহ প্রত্যেকটি ভাবেই আমি তোমাদের অ্যান্সারটি খুব সুন্দরভাবে দেওয়ার চেষ্টা করব। আশা করছি স্ক্রিনটি দেখা যাচ্ছে এবং আমাকেও তোমরা দেখতে পাচ্ছ। আমরা আমাদের ক্লাসটি শুরু করতে পারি। তোমাদের যদি কোনো সমস্যা হয় ক্লাসে, ধরো আটকে গেছে বা কথা বোঝা যাচ্ছে না, তোমরা কিন্তু রেইজ হ্যান্ড করে অথবা চ্যাটের মাধ্যমে লিখে আমাদের কোশ্চেন করতে পারো শিক্ষার্থীরা। তো আজকের এই ক্লাসটিতে আমরা আলোচনা করব হচ্ছে মাসি পিসি এই গদ্যটি নিয়ে আমাদের সম্পূর্ণ আলোচনাটি থাকবে। আমরা খুঁটিয়ে খুঁটিয়ে মাসি পিসির লেখক পরিচিতি, তারপর হচ্ছে তোমার কবি পরিচিতি, লেখক পরিচিতি, শব্দার্থ, তারপর হচ্ছে এই গল্পের গুরুত্বপূর্ণ লাইনগুলো, গুরুত্বপূর্ণ উক্তিগুলো সবকিছু ইনশাআল্লাহ আজকের এই ক্লাসটিতে আমরা আলোচনা করব শিক্ষার্থীরা। আচ্ছা, ওকে। তো পরবর্তীতে দেখো আমরা যেটি দেখবো এখানে যে প্রথমত আমরা আলোচনা করব মাসি পিসির যে লেখক পরিচিতি আছে সেটি নিয়ে আমরা প্রথমত ডিসকাস করব। খেয়াল করবে আমরা এই গল্পের সারসংক্ষেপ তো মোটামুটি জানি, তা আমি বলে দিচ্ছি আগে আগে আমরা লেখক পরিচিতিটা পড়ি যে এই গল্পটা কে লিখছে বা এই মাসি পিসি কি। এটা কি যে আমাদের ছোট কালের গান যে ঘুম পাড়ানি মাসি পিসি মোদের বাড়ি আসো, এটা কিনা, এটার মেইন কাহিনীটা কি, সবকিছু ইনশাআল্লাহ আজকের ক্লাসে আমরা আলোচনা করব। তো যাক কথা না বাড়িয়ে আমরা আগে দেখে নেই যে এই গল্পের লেখক পরিচিতি, অর্থাৎ গল্পটা আমরা আলোচনা করার আগে আমরা লেখক পরিচিতি সম্পর্কে একটু প্রাথমিক ধারণা নেই। খেয়াল করবে এই মাসি পিসি এই গদ্যটা লিখেছিল মানিক বন্দ্যোপাধ্যায়। হ্যাঁ, মানিক বন্দ্যোপাধ্যায়ের নাম তো তোমরা শুনছো, আগেও শুনছো, ক্লাস 9-10 শুনে আসছো। তো এই মানিক বন্দ্যোপাধ্যায় বিহারের সাঁওতালের পরগনার দুমকায় জন্মগ্রহণ করেন। অর্থাৎ বিহারের সাঁওতাল, বিহার হচ্ছে একটা রাজ্য, সেই রাজ্যের সাঁওতাল জেলায় মানে সাঁওতালের পরগনা, সাঁওতাল পরগনায় দুমকায় জন্মগ্রহণ করেন 1908 খ্রিস্টাব্দে। 19 মে তিনি জন্মগ্রহণ করেন। তার পৈতৃক বাড়ি হচ্ছে ঢাকার বিক্রমপুরে। সে বিহার বা কলকাতার বা ওই বিহার রাজ্যের হলো বা বিহার অঞ্চলের হলো, তার বাবার বাড়ি ছিল ঢাকার বিক্রমপুরে। মানিক বন্দ্যোপাধ্যায়ের পিতার নাম ছিল হরিহর বন্দ্যোপাধ্যায় এবং তার মাতার নাম ছিল নীরদা সুন্দরী দেবী। তাহলে দেখো তার পিতার নাম মাতার নাম কিন্তু প্রায় তোমাদের পরীক্ষায় কোশ্চেন কিন্তু এখান থেকে মাঝে মাঝে এসে থাকে। তোমাদের যদি আমার কথা বুঝতে কোনো আটকিয়ে যায় বা কোনো সমস্যা হয় অবশ্যই জানাবে, ইনশাআল্লাহ সেটা আমি আবার রিপিট করব। আর আমাদের প্রত্যেকটি ক্লাসের ভিডিও কিন্তু আমরা রেকর্ড আকারে আমাদের সিক্রেট গ্রুপে দিয়ে থাকি। এছাড়াও আমাদের যে পিডিএফ লিংক এটাও কিন্তু আমাদের সিক্রেট গ্রুপে দেওয়া হয়। তোমরা এই ক্লাসের পিডিএফটা তোমরা আমাদের সিক্রেট গ্রুপে পাবে, জাস্ট ওটা লিংকে ক্লিক করলে তোমরা পিডিএফ গুলো ডাউনলোড করতে পারবে। এছাড়াও যারা আগের ক্লাসগুলো মিস করেছো, আমাদের প্রত্যেকটি ক্লাস হচ্ছে পর্যায়ক্রমে সাজানো আছে, লেকচার 1, লেকচার 2, আজকে হচ্ছে লেকচার 15। ঠিক একইভাবে আমাদের প্রত্যেকটি ক্লাস সাজানো আছে, তোমরা সিক্রেট গ্রুপ থেকে ক্লাসগুলো করে নিতে পারো। এছাড়াও আমাদের রিভিউ ক্লাসগুলো হবে মাঝে মাঝে আর কি। তো রিভিউ ক্লাসে আমাদের আগের পূর্ববর্তী গুরুত্বপূর্ণ টপিকগুলো আমরা আলোচনা করব। তো যাই হোক আমরা পিতা মাতার নাম জেনে গেছি। তার পিতার নাম হচ্ছে হরিহর বন্দ্যোপাধ্যায় এবং মাতার নাম হচ্ছে নীরদা সুন্দরী দেবী। তার পিতৃ প্রদত্ত নাম, এই যে মানিক বন্দ্যোপাধ্যায়, তার পিতৃ প্রদত্ত নাম অর্থাৎ পিতার দেওয়া নাম হচ্ছে প্রবোধ কুমার বন্দ্যোপাধ্যায়। যেমন দেখো আমার ডাক নাম হচ্ছে আরমান, দেখো আমার ডাক নাম হচ্ছে আরমান, কিন্তু আমার আমার বাবা দাদি বা নানা সে নাম দিয়েছিল মহসিনুল করিম। তাহলে ব্যাপারটা হচ্ছে মহসিনুল করিম হচ্ছে আমার মনে করো পিতৃ প্রদত্ত নাম, আর আরমান হচ্ছে আমার ডাক নাম। তো ঠিক একইভাবে মানিক বন্দ্যোপাধ্যায়ের তার পিতৃ প্রদত্ত অর্থাৎ পিতা তাকে একটা নাম দিয়েছিল, যেটা নাম হচ্ছে প্রবোধ কুমার বন্দ্যোপাধ্যায় এবং তার ডাক নাম ছিল মানিক। প্রায় কিন্তু এখান থেকে কোশ্চেন আসে যে মানিক বন্দ্যোপাধ্যায়ের বা মানিকের পিতৃ প্রদত্ত নাম কি, সেটা হচ্ছে প্রবোধ কুমার বন্দ্যোপাধ্যায়। তিনি বাংলা, বিহার, উড়িষ্যার বিভিন্ন স্কুল ও কলেজে তিনি পড়াশোনা করেন। তারপর পড়াশোনা করার পরে তারপর যেটা হয়, তিনি মাত্র 48 বছর বাঁচছিল। অর্থাৎ তিনি 1908 সালে জন্মগ্রহণ করে 1946 সালে তিনি মারা যান। তো মাত্র তিনি 48 বছর বয়স তিনি বাঁচছিল, খুবই অল্প বয়স। দেখো এই ছবির মধ্যে দেখা যাচ্ছে যে সে কতটা ইয়াং ছিল। তাহলে আমরা যেটি দেখতে পাই যে তিনি মাত্র 48 বছর বয়স বাঁচছিলেন। কলকাতার প্রেসিডেন্সি কলেজে বিএসসি পড়ার সময়, খেয়াল করো, কলকাতার প্রেসিডেন্সি কলেজে সে পড়তো, নাম করা, খুবই নাম করা কলেজে। সেটার সেই সময় তার বয়স যখন 20 বছর ছিল, তো তখন বন্ধুদের সাথে বাজি ধরে তিনি প্রথম একটা গল্প লিখেন, যেটার নাম হচ্ছে ওতো সীমামি। অত সীমামি নামে একটা গল্প লিখে সে বিশেষ অনেক খ্যাতি অর্জন করে ফেলেন। তারপর বাকি 28 বছর নিরবিচ্ছিন্নভাবে গল্প লিখে যান। তাহলে দেখো 20 বছরের আগ পর্যন্ত তিনি কিন্তু কোনো কিছু লেখেনি, জাস্ট বন্ধুদের সাথে 20 বছর বয়সে একটা বাজি ধরে একটা গল্প লিখছিল।
গল্প লেখার পরে সে ফেমাস হয়ে গেছে, মানে তার পরিচিতি ব্যাপকভাবে লাভ করছে। এরপর থেকে সে মনে করছে না, আমার দ্বারা অন্য কিছু হবে না, আমি লেখালেখি করবো। তারপর তিনি বাঁচছিল মাত্র 48 বছর। তো ব্যাপারটা হচ্ছে বাকি দীর্ঘ 28 বছর তিনি সাহিত্য সাধনা নিরবিচ্ছিন্নভাবে লিখে গেছেন। কিন্তু মাঝে মাঝে মধ্যে 2-1 বছর, বছর 3 তিনি চাকরি ও ব্যবসায়িক কাজে নিজেকে জড়ালেও বাকি সময়টায় সার্বক্ষণিকভাবে তিনি সাহিত্যে নিয়োজিত ছিলেন। অর্থাৎ তার জীবনের বাকি যে 28 বছর তার মধ্যে বছর 3 অর্থাৎ 3 বছরের মতো সে কি করছিল, যে চাকরি এবং বিভিন্ন ব্যবসায়িক কাজ করছিল। কিন্তু করার পরে বাকি জীবনটা অর্থাৎ বাকি জড়ালেও বাকি সময়টা পুরোটা সময় সে সার্বক্ষণিকভাবে সাহিত্য সেবায় নিয়োজিত ছিল। তাহলে দেখো সে বাঁচছিল মাত্র 48 বছর, কিন্তু সে ফার্স্ট গল্প লেখা শুরু করে 20 বছর বয়সে বন্ধুদের সাথে বাজি ধরে, যে গল্পটার নাম হচ্ছে অতসীমামি। এটা কিন্তু পরীক্ষায় প্রায় এসে থাকে। তারপর হচ্ছে খেয়াল করবে যে তার কিছু উপন্যাস এবং ছোট গল্প লেখক হিসেবে মানিক বাংলা সাহিত্যের একটা খ্যাতিমান একজন লেখক উপন্যাস এবং ছোট গল্প লেখার ক্ষেত্রে। তোমরা হয়তোবা পড়েছো যে পদ্মা নদীর মাঝি, তোমাদের ছিল না, এটা অনেক আগে, আমাদেরও আগে ছিল, আমাদের আগের ব্যাচের ছিল। তাদের একটা বিখ্যাত উপন্যাস ছিল পদ্মা নদীর মাঝি, সেটা লিখেছিল কে, মানিক বন্দ্যোপাধ্যায়। ঠিক তারই একটি গল্প হচ্ছে এই মাসি পিসি, এবং মাসি পিসি কিন্তু এবার ইন্টারে যারা ফার্স্ট ইয়ারে আছে তাদের জন্য কিন্তু এই গল্পটা রয়েছে। এবং খুবই দুঃখিত শিক্ষার্থী যে গতকালকে ক্লাসটি আমার কিছু ব্যস্ততার কারণে নেওয়া হতে পারে নাই, এই জন্য আন্তরিকভাবে দুঃখিত, যেটা আজকে নেওয়া হচ্ছে তোমাদের। দেখো যেটি বলছিলাম যে উপন্যাস ও ছোট গল্প লেখক হিসেবে মানিক বাংলা সাহিত্যে খ্যাতিমান। অল্প সময়ে তিনি তার সৃষ্টি করেছেন প্রায় 40টি উপন্যাস এবং 300টি ছোট গল্প। তাহলে দেখো এটা প্রায় প্রশ্ন আসে যে সে টোটাল কত উপন্যাস লিখছিল, প্রায় 40টি, টোটাল না মানে প্রায় 40টি, এবং প্রায় 300টি ছোট গল্প তিনি লিখেছিলেন। এছাড়াও তিনি কবিতা, গান, প্রবন্ধ, ডায়েরি এগুলো তিনি লিখেছিলেন। তো তারপর বিজ্ঞান মনস্ক এই লেখক মানুষের জগৎ তথা অন্তর্জীবনের রূপকার হিসেবে সার্থকতা দেখিয়েছেন। তাহলে দেখো এই বিজ্ঞান মনস্ক এই লেখক কি কি করছিল। বিজ্ঞান মনস্ক এই লেখক হচ্ছে, খেয়াল করবে, বিজ্ঞান মনস্ক এই লেখক মানুষের জগৎ তথা অন্তর্জীবনের রূপকার, অর্থাৎ এই তিনি বিজ্ঞান মনস্ক একজন লেখক ছিল আর কি। বিজ্ঞান যেমন বর্তমান হচ্ছে বিজ্ঞান মনস্ক লেখক হচ্ছে ডক্টর জাফর ইকবাল, ঠিক একই রকম ভাবে মানিক বন্দ্যোপাধ্যায় হচ্ছে বিজ্ঞান মনস্ক লেখক ছিল, কিন্তু তবুও সে হচ্ছে মানুষের জগৎ, মানুষের অন্তর্জীবন, গ্রামীণ জীবন, সেটাকে তার গল্পে খুব সুন্দরভাবে ফুটিয়ে তুলছে, যেটা আমরা মাসে পিসি গল্পের মধ্যে দেখতে পাই। একই সঙ্গে সমাজ বাস্তবতার শিল্পী হিসেবেও তিনি স্বাক্ষর রেখেছেন। তারপর আমরা যেটি দেখতে পাই তার উল্লেখযোগ্য কিছু তোমার উপন্যাস হচ্ছে জননী, দিবারাত্রির কাব্য, পদ্মা নদীর মাঝি, যেটা তোমাদের একটু আগে বলেছিলাম, পুতুল নাচের ইতিকথা, চিহ্ন, এগুলো হচ্ছে তার উল্লেখযোগ্য উপন্যাস, যেগুলো তোমাদের বইয়ের মধ্যে দেওয়া আছে। তো এগুলোই মনে রাখলে চলবে যে জননী, দিবারাত্রির কাব্য, পুতুল নাচের ইতিকথা, চিহ্ন, পদ্মা নদীর মাঝি, এগুলো হচ্ছে তার উল্লেখযোগ্য উপন্যাস। তারপর যদি আমরা দেখতে পাই তার বিভিন্ন ছোট গল্প আছে। তার ছোট গল্পগুলো হচ্ছে প্রাগৈতিহাসিক, সরীসৃপ, সমুদ্রের স্বাদ, কুষ্ঠরোগীর বউ, টিকটিকি, হলুদ পোড়া, আজকাল পরশুর গল্প। তারপর হারানোর নাচ জামাই, হারানের নাচ জামাই বা হারানোর নাচ জামাই, ছোট বকুলপুরের যাত্রী ইত্যাদি ইত্যাদি হচ্ছে উল্লেখযোগ্য ছোট গল্প। আমরা একটু আগে দেখেছিলাম তার প্রায় 40টির মতো উপন্যাস এবং তোমার কি প্রায় 300টির মতো ছোট গল্প আছে। তো তিনি মাত্র 28 বছরের মধ্যে এতগুলা লেখা তিনি কিভাবে লিখছে, এটাই ভাবার খুবই একটা অকল্পনীয় বিষয়। তো দুঃখের কথা এই যে 1956 সালে যখন তার 48 বছর হয়েছিল আর কি, তো 1956 সালের 3 ডিসেম্বর তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। অর্থাৎ মাত্র 48 বছর বয়সে তিনি কত কিছু লিখেছে, যেটা আমাদের সাহিত্যে, বাংলা সাহিত্যে একটা অসামান্য অবদান তিনি রেখে গিয়েছেন। তো আশা করছি লেখক পরিচিতি নিয়ে তোমাদের তেমন কোনো সমস্যা নেই। এখন চলো আমরা এই গল্পের মেইন থিমটা আমরা আলোচনা করি। তার আগে একটু দেখে নেই যে আমাদের এই গল্পের মেইন কনসেপ্টগুলো আমরা বুঝি কিনা। সেটা যদি আমরা বুঝি তাহলে আমরা এই গল্প সম্পর্কে মোটামুটি একটা ধারণা পাবো শিক্ষার্থীরা। খেয়াল করবে এই মাসি পিসি, খেয়াল করবে এই মাসি পিসি বলতে গেলে আগে মাসি পিসি কি এটা আগে আমরা দেখি। মাসি এবং পিসি এই দুটো জিনিস কি এটা আমরা আগে দেখি। অনেকেই ওয়েটিং রুমে আছে, একটু সময় নিচ্ছে শিক্ষার্থীরা। আচ্ছা, মাসি পিসি মানে হচ্ছে আমরা জানি যে মায়ের বোনকে বলা হয় মাসি আর বাবার বোনকে বলা হয় পিসি। মায়ের বোনকে বলা হয় মাসি আর বাবার, যেটাকে আমরা খালা বলি, আমরা নর্মালি খালা বলি, হিন্দুরা মাসি বলে, আর বাবার বোনকে বলে আমরা ফুফু। সেরকম একইভাবে তোমার হিন্দুরা বলা হচ্ছে সেটাকে পিসি, অর্থাৎ আমরা যেটাকে ফুফু বলি সেটাকে হিন্দুরা বলে পিসি। তো খালা আর ফুফু। তো ব্যাপারটা হচ্ছে যে এখানে মেইন ক্যারেক্টার বা মেইন নায়িকা হিসেবে ধরা হয় এই গল্পে। আমরা চরিত্রগুলো আগে দেখি, চরিত্রগুলো যদি আমরা আইডেন্টিফাই করতে পারি তাহলে এই গল্পের পুরোপুরি একটা সারসংক্ষেপ আমরা জেনে যাব। দেখো এখানে আমরা যে চরিত্রগুলো দেখতে পাই, যে আলহাদি নামে একটা চরিত্র আছে, আলহাদি নামে একটা চরিত্র আছে। তারপর আমরা দেখতে পাই যোগুকে, যোগু নামে একটা চরিত্র আছে। তারপর আমরা দেখতে পাই কৈলাস। তারপর আমরা দেখতে পাই হচ্ছে চরিত্রগুলো বলছি, এটা সময় নিচ্ছে শিক্ষার্থীরা।
একটু সময় নিচ্ছি, মনে ছিল। আচ্ছা, যেটা বলছিলাম শিক্ষার্থীরা, যে চরিত্রগুলো দেখছি আগে, আলহাদি, তারপর হচ্ছে যোগু, কৈলাস, তারপর আরো চরিত্র আছে বুড়ো রহমান, বুড়ো রহমান, বুড়ো রহমান, তারপর আরো চরিত্র আছে যেমন আরো যে চরিত্রগুলো আছে, যে গোকুল, গোকুল নামে একটা চরিত্র আছে, তারপর আছে কানাই চৌকিদার। আমরা চরিত্রগুলো দেখে তারপরেই করবো আর কি। কানাই চৌকিদার, তারপর আরেকটা নাম আছে যে তোমার সরকার বাবু, বাবু। এই চরিত্রগুলো আমরা সাধারণত দেখতে পাই। এছাড়াও আরো কয়েকটি চরিত্র আছে, যেমন আল্লাদির বাবা, ভাই, এই গল্পের মধ্যে কিছুটা সেগুলো পাওয়া যায়। আচ্ছা, এখন গল্পটা শোনো আগে। গল্পটা হচ্ছে এরকম, আমি আগে গল্পের বেসিকটা দিচ্ছি, তারপর তোমাদের পাঠ পরিচিতি, শব্দার্থ সবকিছু আমরা আলোচনা করব। তো খেয়াল করবে, গল্পটা ছিল এরকম যে তোমার এই আলহাদি, আলহাদির একটা উচ্চারণ, এই উচ্চারণ আমরা ভুল করে থাকি অনেকে। আলহাদির উচ্চারণ হচ্ছে এরকম, দেখো, আগে হচ্ছে ল, তারপর হচ্ছে হ, তারপর হচ্ছে বি। আমরা উচ্চারণের ক্লাস যখন করেছিলাম তখনই আলহাদি উচ্চারণটা আমরা ব্যাখ্যা করেছিলাম যে হয়ের সাথে যে যুক্ত বর্ণগুলো থাকে সেগুলো উচ্চারণের সময় পরের বর্ণটা আগে উচ্চারিত হয়। হয়ের সাথে যুক্ত বর্ণগুলো তোমার পরের বর্ণগুলো আগে উচ্চারিত হয়, অর্থাৎ লটা আগে উচ্চারণ হয় আর হটা পর উচ্চারণ হয় উচ্চারণের ক্ষেত্রে। আচ্ছা, এখন দেখো যেটি বলছিলাম যে আলহাদি একটি মানে আলহাদি এবং তার স্বামীর নাম হচ্ছে যোগু। এখানে তার স্বামী হচ্ছে যোগু, খেয়াল করবে শিক্ষার্থীরা। তো ঘটনাটা কি হয়েছিল, যে স্বামীর অত্যাচারে, স্বামীর নির্মম অত্যাচারে, অর্থাৎ স্বামীর তাকে কি করছিল, অনেক মারধর করছিল। তো স্বামীর অত্যাচারে এই আলহাদি কি করলো, মাসি পিসির কাছে চলে গেল। আর মাসি পিসি কাদের বাসায় থাকে জানো? মাসি পিসি হচ্ছে আলহাদির যে বাবা আছে, সে বাবার বাড়িতে, বাড়িতে এই মাসি এবং পিসি দুজনেই থাকে। এবং এই দুজন হচ্ছে বিধবা দুই নারী, হ্যাঁ, দুই বিধবা নারী যাদের কোনো সন্তানও নাই, তার স্বামীও নাই, কিছুই নাই, এখন তারা বুড়াবুড়ি হয়ে গেছে, বুড়ি হয়ে গেছে আর কি। তো তাদের কাছে আল্লাহদিকে পাঠানো হয়েছে। কেন পাঠানো হয়েছে? কারণ আল্লাহদির ফ্যামিলিরও কেউ নাই, তার বাবা, ভাই, মা, বোন সবাই মারা গেছে। প্রথমত একবার দুর্ভিক্ষ হয়েছিল, সেই দুর্ভিক্ষে, সে দুর্ভিক্ষ কোনোভাবে তার বাবা ঠেকাইছিল, কিন্তু যখন কলেরা বা ডায়রিয়া রোগটা হয়েছিল তখন তার বাবা, ভাই, বোন সবাই মারা গেছিল, শুধুমাত্র মাসি পিসি আলাদি কোনো মতে বেঁচে গেছিল। তো যাই হোক, তো আলাদির আপনজন বলতে তার মাসি পিসি এই দুইজনই ছিল। তো ঘটনাটা শুরু হয়েছে এভাবে যে এই কৈলাস এবং বুড়ো রহমান তোমার বাহকের মাথায় খড় চাপাইতেছিল। এই গল্পটা শুরু হয়েছে এভাবে যে তারা একটা কাজে ব্যস্ত ছিল। তখন মাসি পিসি, আগে একটু বলে নেই যে মাসি পিসি খুবই পরিশ্রমী দুজন নারী। তারা বিধবা হইলে কি হবে, তারা খুবই কর্মঠ ছিল। এবং আল্লাদি তাদের সাথে থাকতো। কেন থাকতো তাদের সাথে? কারণ তার স্বামী তাকে মাইরা শ্বশুর বাড়ি পাঠিয়ে দিছে। কিন্তু শ্বশুর বাড়ির কেউ নাই, শুধুমাত্র মাসি এবং পিসি আছে। তো তাদের সাথে আল্লাদি থাকে। তো এখন কথা হচ্ছে, এই কৈলাস এবং বুড়ো রহমান বাহকের মাথায় খড় চাপাইতেছিল, মানে তারা কাজে ব্যস্ত ছিল। তো তারা দূর থেকে দেখলো যে মাসি পিসি আসতেছে। তারপর কৈলাস কি করলো, মাসি পিসির কাছে গেল, তাদের কাছাকাছি গেল, গিয়ে বলতেছে, এ মাসি, এ পিসি। কে? কৈলাস। কৈলাস আবার কে জানো? কৈলাস আবার হচ্ছে যোগুর বন্ধু। যোগুর বন্ধু হচ্ছে কৈলাস। তো এই কৈলাস কি করলো, মাসি পিসিকে বলতেছে, এ মাসি, এ পিসি, একটা খবর আছে। কি খবর ভাইয়া? তো মাসি পিসি বলতেছে, কি খবর, তাড়াতাড়ি বলো। তো কৈলাস বলতেছে যে তোমার যে যোগু আমাকে পাঠাইছে যে তোমার তার বউকে সে নিয়ে যাবে, তার বউকে সে নিয়ে যাবে। অর্থাৎ কৈলাস, যোগু কৈলাসকে বলছে যে তার বউকে সে নিয়ে যাবে। কিন্তু মাসি পিসি বলতেছে, আমরা মিয়াকে দিব না। কেন দিব? বারবার মাইর খাইতে কেন দিব? কারণ মাসি পিসি খুবই প্রতিবাদী ছিল। আর আল্লাদি যতবারই পাঠাইতো তাকে আবার মায়েরা আবার পাঠিয়ে দিত। তাও যোগু আবার কি করতো, তার বউকে আবার নিতে চাইতো আর কি। এরকম একটা জিনিস। তো কৈলাস বলতেছে, তোমরা যদি ঠান্ডা মাথায় না দাও তাহলে যোগু কিন্তু মামলা করবে, যোগু তোমাদের নামে মামলা করবে। এখানে আরেকটা কথা আছে যে যোগু এবং কৈলাসের দেখা হয়েছিল একটা চায়ের দোকানে। এটা একটা কথা আছে, তোমরা গল্পটা পড়লে পারবা। তো ব্যাপারটা হচ্ছে এরকম যে তোমার যোগু তার বউকে নিতে চায়, প্রয়োজনে সে মামলা করবে। তো মাসি পিসি বলতেছে, মামলা করে করুক গা, তা আমরা দিব না। আর জামাই আসলে আসবো, সমস্যা কি, জামাই আসলে আসবো, হ্যাঁ, আমরা থাকতে দেবো, যতদিন পারে জামাই থাকবো। হ্যাঁ, যে জামাই একবার আসছিল, মাসি এবং পিসি দুজন মিলে তাদের ছাগলটা বেচে, মানে ছাগলটা বিক্রি করে যোগুকে ভালো মন্দ খাওয়াইছিল। কিন্তু ব্যাপারটা হচ্ছে, তাও সে মেয়েকে দিবে না, মেয়েকে ওই বাড়ি দিবে না। তো যাই হোক, যোগু, এখানে একটা কথা আছে, যোগু তার বউকে মানে আল্লাদিকে নিতে চায়, বা আল্লাদির একটা সম্পত্তির উপর লোভ আছে। আল্লাদির তেমন কিছু নাই, শুধুমাত্র আছে তার বাবার রেখে যাওয়া ঘরটা।
কিন্তু যোগু খুব লোভী প্রকৃতি ছিল। তো যোগু চাইছিল যে তার ওই ঘরটাও সে দখল করবে, এজন্য সে আল্লাহ দিকে একটু বারবার চাইতো আর কি। তো যাই হোক, তো পরবর্তীতে বুড়ো রহমানের এখানে একটা ক্যারেক্টার, ছোট্ট ক্যারেক্টার আমরা দেখতে পাই যে যখন সময় নিচ্ছে শিক্ষার্থীরা, দুঃখিত। তো মাসি পিসি ব্যাপারটা হচ্ছে যখন আল্লাদির যখন কথা বলতেছিল কৈলাসের সাথে, তখন বুড়ো রহমান একটু টেরা ভাবে আল্লাদির দিকে তাকাইতেছিল। কেন তাকাইতেছিল জানো? কারণ আল্লাদিরও এই বুড়ো রহমানেরও আল্লাদির মতো একটা মেয়ে ছিল, কিন্তু সেই মেয়েটা তোমার শ্বশুর বাড়িতে পাঠিয়ে দিয়েছিল তার বাবা। এই জন্য সেই মেয়েকে মারতে মারতে, মানে তার শ্বশুর বাড়ির লোকেরা মারতে মারতে মাইরেই ফেলছে। এই জন্য ব্যাপারটা হচ্ছে বুড়ো রহমান আল্লাদির দিকে তাকাইলে তার মেয়ের কথাটা মনে পড়ে যায়। তো যাক, এই জিনিসটা এখানে আমরা দেখতে পাই। তারপর এই ক্যারেক্টার এখানে শেষ। তারপর আসে যে মাসি পিসি কিভাবে তারা একত্র হলো, কিভাবে তারা একসাথে কাজ করলো, এই জিনিসগুলো একটু বলা হয় এই গল্পের মধ্যে। যে মাসি এবং পিসি, এই এখানে পিসি একটু অহংকারী ছিল। কেন অহংকারী ছিল জানো? কারণ এই যে ঘরটা, এই ঘরটা ছিল আল্লাদির বাবা, অর্থাৎ বাবার মানে হচ্ছে এখানে তার পিসির একটা অধিকার থাকতো, আমার ভাইয়ের ঘর, হ্যাঁ আমার আত্মীয়র ঘর, তাই পিসির পাওয়ারটা একটু বেশি। এজন্য মাসি একটু তাকে একটু মেনে মেনে চলতো। তো তাদের মধ্যে খুব ভালো সম্পর্ক ছিল। কিন্তু মাঝে মাঝে যখন তারা ঝগড়া লাগতো, তখন দেখা যেত যে একজন একজনের চুল ধরে টানাটানি, মানে কি কামড়া কামড়ি লাগাইতো। মাঝে মাঝে এমন হইতো আর কি। কারণ দেখা যায় যে দুইটা পাতিল একসাথে থাকলে একটু বাড়ি কিন্তু খাবি। সেরকম তাদের মধ্যে কি ছিল, খুবই একটা রেশারেশিও ছিল, কিন্তু যখন তারা মিলতো খুব ভালোভাবেই তারা একসাথে থাকতো। তো মাসি পিসির মধ্যে মাসি ছিল একটু বুদ্ধিমান, মানে বুদ্ধিমতী আর কি। আর সে বিভিন্ন ব্যবসার আইডিয়া দিত। তারা বিধবা হইলেও তারা বিভিন্ন রকমের ব্যবসা করতো। যে তারা যেটা করতো যে তোমার শহর থেকে তোমার কি এনে বিভিন্ন জিনিসপাতি এনে, সরি গ্রাম থেকে এই বিভিন্ন শাকসবজি কিনে শহরে এসে বিক্রি করতো। এছাড়াও তারা আরো বিভিন্ন কাজ করতো। তো এই জিনিসগুলো আমরা এই মাসি পিসির মধ্যে একটা পাই, যে একটা সংগ্রাম মনোভাব, একটা নারীত্ব মনোভাব আমরা এই গল্পের মধ্যে পাই। তারপর যেটি দেখতে পাই যে এখন কথা হচ্ছে যে আল্লাদি মাসি পিসির সাথে থাকছে, ভালো কথা থাকছে, কিন্তু কথা হচ্ছে একটা মেয়ে, একটা যুবতী মেয়ে যখন তোমার কোনো পুরুষের সাথে থাকে না, বা যখন পুরুষত্বের সাথে থাকে না, তখন তারা নানা প্রতিবন্ধকতার সৃষ্টি হয়, যেটা আমরা এই মাসি পিসি গল্পের মধ্যে পাই। অর্থাৎ আল্লাদি যখন তাদের সাথে থাকে বা তাদের সাথে সারাদিন থাকে, তারা তো বাইরে বাইরে থাকতো, বিভিন্ন শাকসবজি এগুলো শহরে গিয়ে বিক্রি করতো। তো ব্যাপারটা হচ্ছে, তো আল্লাদিকে অনেক খারাপ মানুষরা কটুভাবে তার দিকে তাকাইতো, এবং অনেকে ওই শাকসবজি কিনতে আইসা, শাকসবজির দাম দাম জিগাইতে আইসা আল্লাদিরও দাম করতো, অর্থাৎ খুবই খারাপ ভাবে তার দিকে তাকাইতো। তখন আল্লাদির খুবই কষ্ট লাগতো। এবং এবং আল্লাদি নিজেকে নর্দমার মতো মনে করতো। হ্যাঁ, ব্যাপারটা হচ্ছে সে মনে করতো যে সে মনে হয় মাসি পিসির কাছে বোঝা। একদিন সে কাইনাই দিয়েছিল, এরকম একটা জিনিস ছিল গল্পের মধ্যে। তো এই গল্পের মধ্যে আরো আরো যেটা আছে, যে মেইন ভিলেন, তার নাম হচ্ছে গোকুল। গোকুল কি করতে চাইছিল? গোকুল হচ্ছে আল্লাদিকে নিতে চাইছিল। অর্থাৎ গোকুল কি করছে, আল্লাদিকে সে নিবে, বা আল্লাদিকে সে বিয়ে করবে, বা আল্লাদিকে সে ই করবে। মানে গোকুল এখানে মেইন ভিলেন। গোকুল গোকুল একজন খুবই নাম করা লোক, বা গোকুল হচ্ছে এই গ্রামের একবারে কি বলে সেটা কি মেইন গুন্ডা, বা মেইন হচ্ছে কি বলে যে বিচারক, বা মানে কি বলে মাতবর টাইপের। তো তার আবার নজর ছিল আল্লাদির উপর। এখন কথা হচ্ছে যে মাসি পিসি তো আল্লাদিকে জামার বাড়ি দিবে না, এমনকি কারো কাছেও দিবে না। তো কিভাবে তাকে প্রোটেক্ট করবে, এই জিনিসটা আমরা এই গল্পের মধ্যে পাই। এছাড়া আমরা এই গল্পের লাস্টের দিকে যেটা পাই, যে এই কানাই চৌকিদার কানাই চৌকিদার হচ্ছে গোকুলের চামচা। এই কানাই চৌকিদারকে গোকুল পাঠাইছিল কাকে আনতে? আল্লাদিকে তুলে আনার জন্য। একটা কৌশল করে আনছিল, এটা শেষ পর্যন্ত গল্প পড়লে পারবা। যে কি বলছিল, যে রাত্রিবেলা এসে বলে, কানাই চৌকিদার এসে বলে যে মাসি পিসি আপনার দুজনকে কি করতে বলছে, ওই রাজবাড়ি যেতে হবে, এখনই রাজবাড়ি যেতে হবে, আপনাদের নামে বিচার আছে, বা আপনাদের এখনই যেতে হবে। তো মাসি পিসি মনে মনে ভাবলো যে আমরা যদি যাই তাহলে হয়তোবা তারা আল্লাদিকে নিয়ে যাবে, আল্লাদিকে তারা তুলে নিয়ে যাবে। এজন্য তারা কি করলে, লাস্টে একটা প্রতিবাদী একটা জিনিস আমরা পাই, গল্পটা পড়লে তোমরা বুঝতে পারবা যে কিভাবে কৌশলে তাদের সবাইকে খেদাইছে। তারপর আরেকটা জিনিস, সরকার বাবুর সাথে তাদের বাজারে, অর্থাৎ বাজারে তোলা নিয়ে ঝামেলা হয়েছিল, যেটা আমরা গল্পের মধ্যে পাই। আরেকটা ক্যারেক্টার সরকার বাবু। আরেকটা ক্যারেক্টার আমরা পাই যে সোনা, সোনা নামে একটা ক্যারেক্টার পাই। সোনাদের ঘরে আগুন লাগিয়েছিল। যে লাস্ট টাইম আমরা এই গল্পের মধ্যে যেটা পাই সেটা হচ্ছে যে মাসি পিসি যখন ওই তাদের খেদায়া দেয়, তখন তারা মানে এই যে মাসি পিসি কি করলো, অনেক প্রতিবাদী ভাবে এই গোকুল এবং কানাই চৌকিদার, মানে গোকুল তো আসেনি, কানাই চৌকিদারদের সাথে আরো কয়েকজন আসছিল, তাদেরকে তারা খেদায়া দেয়, মানে খুবই যে দাও বুটি নিয়ে আসে তাদের মারার জন্য। পরে তারা ভয় চলে যায় আর কি। কিন্তু পরবর্তীতে তারা ঘুমায় না। কারণ তারা কেন ঘুমায় না জানো? কারণ এই সোনাদের ঘরে একবার আগুন লাগাই দিছিল, যখন এই সোনাকে তোমার তার শ্বশুর বাড়ি পাঠিয়ে দিয়েছিল।
তখন এই সোনাদের ঘরে আগুন লাগাই দিয়েছিল। তো লাস্ট টাইম যেটা হয় যে গল্পে, যে লাস্ট টাইম হচ্ছে এই তাদের কাছ থেকে বাঁচার জন্য মাসি এবং পিসি মিলে তোমার তারা হচ্ছে তাদের খেতা কম্বল সব হচ্ছে ভিজায় রাখে, যাতে ওই গোকুল কানাই চৌকিতে যদি এসে আবার আগুন লাগায় দেয় তখন তারা সেটা প্রোটেক্ট করবে। এবং তারা সারা রাত আল্লাদিকে সুন্দর করে ঘুম পাড়ায় দেয়, যে আল্লাদি যাতে কোনো কিছু টের না পায়। আর মাসি পিসি হচ্ছে তাদেরকে একেবারে নিজের মেয়ের মতো করে এখানে রক্ষা করার চেষ্টা করে। আরেকটা জিনিস যেটা পাই, যে আল্লাদি হচ্ছে এখানে প্রেগনেন্ট হয়ে, মানে প্রেগনেন্ট ছিল আর কি, সে 4 মাসে পড়ছে আর কি। তো এটা নিয়ে একটা সুন্দর কথাবার্তা হয়, যে মাসি এবং পিসি যখন ছিল, তাদের যখন বেবি হয়েছিল তখন কিভাবে তার স্বামীরা তার খেদমত করছে, কিভাবে তার শ্বশুর বাড়ির লোকরা খেদমত করছে, এই জিনিসগুলো আমরা এই মাসি পিসির মধ্যে পাই। তাহলে দেখো আমরা যেটা বুঝলাম মোটামুটি ভাবে, যেটা হচ্ছে মূলত নারী জাগরণমূলক একটা গল্প। এটা হচ্ছে মূলত নারী জাগরণমূলক একটা গল্প, যেটার মধ্যে নারীরা কিভাবে এই সমাজে টিকে থাকে সেটা আমরা এই গল্পের মধ্যে পাই। তারপর আমরা যেটি পাই সেটি হচ্ছে স্বামীর অত্যাচার, স্বামীর অত্যাচার বা বিয়ের পরে যৌতুক নিয়ে অত্যাচার। হ্যাঁ, যে ওই যোগু কি করতে চায়, তার বাড়িটা দখল করতে চায়, বা নানা কারণে একটা স্বামীর উপর স্ত্রীর যে অত্যাচার সেটা আমরা এখানে দেখতে পাই। তারপর এখানে দেখতে পাই যে তোমার যে নারী নির্যাতনও বলতে পারি, স্বামীর অত্যাচার অথবা নারী নির্যাতন। তারপর আমরা যেটা বলতে পারি যে এখানে আমরা আরেকটা ক্যারেক্টার যেটা দেখতে পারি, যে যে তোমার যখন তোমার নারীর জাগরণ, তারপর হচ্ছে স্বামীর অত্যাচার, এই দুইটা হচ্ছে মেইন কথা। আর হচ্ছে নারীর প্রতিবাদ, নারীরা যে প্রতিবাদ করছিল, এই জিনিসগুলো আমরা এই কবিতার এই গল্পের মধ্যে, এই জিনিসগুলো তিনটা জিনিসগুলো আমরা এই গল্পের মধ্যে এই বৈশিষ্ট্যগুলো আমরা দেখতে পাই। তো এখন চলো শিক্ষার্থীরা আমরা যেটা দেখবো, তাহলে আমরা মূল আলোচনা বুঝতে পারছি যে মাসি পিসি হচ্ছে এমন একটা ক্যারেক্টার যাদের কাজ হচ্ছে আল্লাদিকে রক্ষা করা। আল্লাদি তাকে রক্ষা করাটাই হচ্ছে তোমার এই মাসি এবং পিসি দুজনের দায়িত্ব। এবং আরেকটা কথা বলছে যে যখন তোর বাচ্চা হবে তখন তুই আর কতদিন আমাদের কাছে থাকবি, এই কথাটা বলছে যে এক সময় দেখবি তোর জামাই ঠান্ডা হয়ে যাবে, সব ভালো হয়ে যাবে, তুই চিন্তা করিস না। আল্লাদিকে এরকম ভাবে ভালো পরামর্শ তারা দিত। তো এখন আমরা যদি দেখবো শিক্ষার্থীরা এই গল্পের মেন থিম, আরো যে জিনিসগুলো দেখবো সেটি হচ্ছে এই গল্পের পাঠ পরিচিতি। তো আমরা এই গল্প সম্পর্কে তো মোটামুটি জানি যে কি হয়েছে না হয়েছে, একবারে শুরু থেকে শেষ পর্যন্ত দেখলাম। তো এখন যদি দেখবো যে গল্পটি, দেখো এই জিনিসগুলো এই তথ্যগুলো খুবই গুরুত্বপূর্ণ, যে এই গল্পটি প্রথম প্রকাশিত হয় কলকাতার পূর্বাশা পত্রিকায় 1352 বঙ্গাব্দে, চৈত্র সংখ্যায়, আর মার্চ এপ্রিল 1946। দেখো বাংলা সাল হচ্ছে 1352 আর ইংরেজি সাল হচ্ছে 1946। তোমাদের বলেছিলাম যে কিভাবে বাংলা সাল থেকে কিভাবে আমরা বাংলা সাল থেকে ইংরেজি সাল বের করতে পারি। কত যোগ দিয়ে জানি বলেছিলাম, আমার এখন মনে পড়ছে না, 294 না কত জানি, 693 মেবি। আচ্ছা, তো এগুলো যোগ দিয়ে আমরা হচ্ছে ইংলিশ থেকে বাংলা বা বাংলা থেকে ইংলিশ সালগুলো আমরা বের করতে পারি। এবার পরে এটি সংকলিত হয় পরিস্থিতি নামক কাব্যগ্রন্থে, যেটি 1946 সালে। একটু প্রশ্ন নিয়ে নিচ্ছে একজনের। হ্যাঁ 593, হ্যাঁ ভেরি গুড, মনে আছে। তাহলে দেখো এই 1352 সালে যদি 593 যোগ করি তাহলে কিন্তু 1945-46 হয়। এখানে একটা তোমার যে মার্চ এপ্রিল যেহেতু আছে, সেহেতু এখানে একটা ভেজাল আছে, কারণ যে এপ্রিল মাসে হচ্ছে নতুন একটা বছরের সূচনা হয়, এই জন্য তোমার এটা 46 হয়ে গেছে। কিন্তু নর্মালি 593 যদি যোগ করি তাহলে কিন্তু 1945 হবে। কিন্তু এখানে মার্চ এপ্রিলের কথা বলছে এবং এপ্রিল মাসে কিন্তু বছর চেঞ্জ হয়, যার কারণে এটা 1946 হয়ে গেছে। তো যাই হোক, যেটি বলছিলাম যে তোমার এই প্রথমে এটি হচ্ছে পূর্বাশা নামে একটা পত্রিকা প্রকাশিত হয়, তারপর এটি পরিস্থিতি নামক একটা গ্রন্থে এটা সংকলিত হয়। কিন্তু বর্তমানে এটি ঐতিহ্য প্রকাশিত, মানে ঐতিহ্য একটা প্রকাশনী, তার প্রকাশিত মানিক রচনাবলীর 5ম খণ্ড থেকে এই মাসি পিসি গদ্যটি নেওয়া হয়েছে। তাহলে দেখো প্রথমে হচ্ছে পূর্বাশা নামক গ্রন্থ থেকে 1352 সালে প্রথম প্রকাশিত হয় পূর্বাশা পত্রিকায়, তারপর এটি পরিস্থিতি নামক একটা গল্প গ্রন্থে সংকলিত হয়, তারপরে ঐতিহ্য প্রকাশিত মানিক রচনাবলীর বর্তমানে 5ম খণ্ডে এটি রয়েছে। তাহলে বর্তমানটা আমরা দেখব, পরীক্ষার প্রশ্ন যদি কোশ্চেন আসে যে এটি কোন গ্রন্থ থেকে নেওয়া হয়েছে, তাহলে মানিক রচনাবলীর 5ম খণ্ড থেকে নেওয়া হয়েছে। আর যদি মানিক রচনাবলীর 5ম খণ্ড না থাকে তাহলে এটি পরিস্থিতি নামক গল্প গ্রন্থ থেকে নেওয়া হয়েছে। আর যদি পরিস্থিতি বা মানিক রচনাবলীর কোনোটাই না থাকে তাহলে পূর্বাশা পত্রিকা থেকে নেওয়া হয়েছে। কোন পত্রিকা বলে? পূর্বাশা পত্রিকা, মনে রাখবে শিক্ষার্থীরা। তো এই গল্পটার মেইন কথাটা আমরা পাঠ পরিচিতিতে যে পাই, যে স্বামীর নির্মম নির্যাতনের শিকার পিতৃমাতৃহীন, অর্থাৎ তার পিতা মাতা সব, মানে ভাই বোন সবাই মারা গেছিল, এক তরুণীর করুণ জীবন কাহিনী নিয়ে রচিত এই মাসি পিসি গল্পটি। আল্লাদি নামক ওই তরুণী মাসি পিসি দুজনই বিধবা এবং নিঃস্ব। মাসি এবং পিসি দুজনই তোমার বিধবা এবং দুজনই নিঃস্ব, তাদেরও সন্তান সন্ততি সব মনে করো নাই, কেউ নাই তাদের।
তারা তাদের অস্তিত্ব রক্ষার পাশাপাশি অর্থাৎ নিজেরা টিকে থাকার পাশাপাশি আল্লাহদিকে রক্ষার যে বুদ্ধিদীপ্ত ও সাহসী সংগ্রাম পরিচালনা করে, সেটাই গল্পটিকে তাৎপর্যপূর্ণ করে তোলে। আমি আবারও বলছি যে তারা হচ্ছে নিজেরাই খেতে পারে না, তাদের নিজেদেরই অস্তিত্ব নাই, কিন্তু তবুও তারা আল্লাহদিকে রক্ষার একটা যে বুদ্ধিদীপ্ত এবং সাহসী সংগ্রাম পরিচালনা করে, সেটি গল্পটাকে একটা সুন্দর একটা তাৎপর্যপূর্ণ করে তুলেছে। তারপর আমরা যেটি দেখতে পাই যে অত্যাচার স্বামী, লালসা উন্মুক্ত যোদ্ধার দারোগা যেটা গোকুলকে আমরা দেখতে পাই, এবং গুন্ডা বদমাসদের আক্রমণ থেকে আল্লাহদিকে নিরাপদ রাখার ক্ষেত্রে অসহায় দুই বিধবার দায়িত্বশীল ও মানবিক জীবন যুদ্ধ এই গল্পে খুবই প্রশংসনীয়। এই গল্পে আমরা যেটি দেখতে পাই দুর্ভিক্ষের মর্মস্পর্শী স্মৃতি, যে দুর্ভিক্ষ হচ্ছে তার বাবা কোনো মতে ঠেকাইছিল, সেই দুর্ভিক্ষ অনেক অনেক মানুষ মারা গেছিল, এবং জীবিকা নির্বাহের কঠিন সংগ্রাম। এখানে আরেকটা মহামারীর কথাও আছে, যে মহামারী কলেরা রোগে কতজন মারা গেছিল, হ্যাঁ, এবং জীবন নির্বাহের কঠিন সংগ্রামে নারী হয়ে তারা নৌকা চালাইতো, এবং সবজির ব্যবসা পরিচালনা প্রভৃতি গল্পের একটা বৈচিত্র্যময় দিক। তারপর যেটি দেখতে পাই সেটি হচ্ছে শব্দার্থ টিকা। এই হচ্ছে আমাদের পাঠ পরিচিতি ছিল। এবার আমরা যেটি দেখতে পাই সেটি হচ্ছে শব্দার্থ টিকা। এই গল্প অনেকগুলো শব্দার্থ আমরা দেখতে পাই, যেমন সালতি। সালতি মানে কি? সালতি মানে হচ্ছে শালকাঠ নির্মিত বা তাল কাঠের সরু ডোঙ্গা, সেটাকে বলা হয় সালতি। বদম ছাট, বদম ছাট মানে হচ্ছে বদম না, এখানে কদম হবে আর কি, খুবই দুঃখিত শিক্ষার্থীরা, একটু সময় নিচ্ছি। সময় নিচ্ছে শিক্ষার্থীরা। একটু সময় নিচ্ছি। আচ্ছা, তো খেয়াল করবে আমরা যেটা দেখছিলাম সালতি মানে হচ্ছে শাল কাঠ নির্মিত তাল কাঠের সরু ডোঙ্গা। তারপর হচ্ছে কদম ছাট মানে হচ্ছে যে তোমার মাথার চুল এমন ভাবে ছাটা হয় যেটা কদম ফুলের আকার ধারণ করে, যেটাকে আমরা বলি যে পাতিলা কাটিং। হ্যাঁ, যেমন আম্মা আমাকে ছোটবেলায় বলতো চুলগুলো একবার গুজি 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 করে দিবি, অর্থাৎ এমন ভাবে চুলগুলো কাটবে যে চুলগুলো একবারে ছোট ছোট, যে ধরাই যায় না। কদম ফুল যেমন ধরা যায় না, যে ছোট ছোট চুল গুড়ি গুড়ি থাকে, ওরকম যে একবারে নাড়া মাথা মনে হয় আর কি। কদম ছাট মাথার চুল এমন ভাবে ছাটা হয় যে কদম ফুলের আকার ধারণ করে। তারপর লগি, লগি মানে হচ্ছে কি জানো? হাত ছয় লম্বা একটা সরু বাঁশ, নৌকা চালানোর কাজে লগি ব্যবহার করা হয়। বৈশা না ব্যবহার করা দেখবে যে গ্রামের মধ্যে লগি, লগি একটা বাঁশ দিয়ে নৌকাটাকে থামায়, হ্যাঁ, লগি। তারপর হচ্ছে খপ্পর, খপ্পর মানে হচ্ছে খবর, যেটা হচ্ছে কৈলাস নিয়ে আসছিল মাসি পিসির কাছে, যে মাসি পিসি খপ্পর আছে। মেয়া, মেয়া মানে হচ্ছে একটা আঞ্চলিক উচ্চারণ, যে মেয়া তোমরা কি মেয়াকে শ্বশুর বাড়ি পাঠাবে না, এরকম একটা কথা, মানে জামাই বাড়ি পাঠাবে না, এরকম একটা কথা বলছিল। সম্মত, সম্মত মানে হচ্ছে যৌবন প্রাপ্ত। খুনছুটি মানে হাসি তামাশা যুক্ত বিবাদে বিষাদ ঝগড়া, অর্থাৎ খুনছুটি দেখে মুদ্রা কথা বলো দেখি, এরকম একটা লাইন ছিল, যে এই আজে বাজে না কথা কইলা, না কথা বলে যে মেইন কথা সেটা একটু বলো। বেমক্কা মানে হচ্ছে স্থান বহির্ভূত। পেটে শুকিয়ে লাথি মারা, অর্থাৎ পর্যাপ্ত খাবার না জুটিয়ে দেওয়ার পাশাপাশি লাথি চাটার মাধ্যমে শারীরিক নির্যাতন করা। অর্থাৎ এখানে মাসি পিসি বলছিল যে মেয়াকে মোরা কেন ওখানে পাঠাবো, পেটে পেটে মানে পেটে শুকিয়ে লাঠি চাটা খেতে, অর্থাৎ খাইতে তো দেয় না, বরং আরো তাকে অত্যাচার করে, এই কথাটা বলছিল আর কি। এরপর আমরা আরো যে শব্দার্থ দেখতে পাই সেটি হচ্ছে কলকে পোড়া ছেঁকা, অর্থাৎ তামাক সেবন করার পরে ব্যবহৃত হুকার উপরে কলকেতে যে আগুন থাকে তা দিয়ে দগ্ধ করা। অর্থাৎ তাকে শুধু মারতই না, আল্লাহ থেকে শুধু মারাই হইতো না, বরং তাকে কলকে পোড়া, অর্থাৎ তামাক খাওয়ার পরে যে আগুনটা থাকে সেটাতে তাকে ছেঁকা দিত। কতটা নির্মম অত্যাচার স্ত্রীর উপর করা হতো। তারপর হচ্ছে ডালের বড়ি, ডালের বড়ি মানে হচ্ছে চাল কুমড়া ও ডাল পিষে ছোট ছোট আকারে তৈরি করা, যেমন যে খাদ্য বস্তু রোদে শুকিয়ে সংরক্ষণ করা। তোমরা হয়তো বা ডালের বড়া খাও বা কুপ্তা খাও, এই জিনিসগুলো দেখবা। সবজি বা মাছ মাংসের সঙ্গে এই ডালের বড়িগুলো আমরা খেয়ে থাকি। যে চাল কুমড়া এবং ডাল পিষে, অথবা অনেকে তোমার ডাল গুঁড়া করে ভেষণ দিয়ে আমরা সেটা শুকাই বা ই করি, সেটাতে আমরা ডালের বড়া বানাই। তারপরে পাঁশকুটে, পাঁশকুটে মানে হচ্ছে ছাই বর্ণ বিশিষ্ট বা পাংশু বর্ণ বা ফ্যাকাশে বা পাণ্ডু লেখাটা ভেঙে গেছে। শর্করা মানে হচ্ছে রক্ত, মুখস্থ বা অভ্যস্ত, স্মৃতিগত। ব্যঞ্জন, ব্যঞ্জন মানে হচ্ছে রান্না করা তরকারি। বাজারের তোলা মানে হচ্ছে বাজারে বিক্রেতার কাছ থেকে খাজনা আদায় করা, বাজারের তোলা। এই বাজারের তোলা নিয়ে মাসি এবং পিসির সরকার বাবুর সাথে ঝামেলা হয়েছিল। তোমরা এই যে চান্দা বলি না আমরা, যে চান্দা, যে তোমার কি করে বিভিন্ন নেতা কর্মীরা বা পুলিশরা দেখবে যে রাস্তাঘাটে যারা ফুটপাতে বসে তাদের কাছ থেকে চান্দা নেয়, তো ওইরকম বাজারের তোলা তারা ই করতো। এই তোলা নিয়ে বা খাজনা নিয়ে তোমার এই মাসি পিসির সাথে ঝামেলা হয়েছিল তোমার সরকার বাবুর সাথে। কাটারি মানে হচ্ছে কাটবার যন্ত্র, ইয়ারকি মানে হচ্ছে মজা। তারপর আমরা যেটি দেখতে পাই কিছু সংখ্যাবাচক তথ্য, সেটি হচ্ছে সালতে দিয়ে তিনজনের মাথায় চড়ে খড় জামা হচ্ছে গাদা।
অর্থাৎ সালতি দিয়ে, সালকাত মানে শালকাটে তোমার সরু ডোঙ্গা বা নৌকা, সেটা দিয়ে তিনজনের মাথায় চড়ে খড় জমা হচ্ছে গাদায়। গাদা মানে হচ্ছে একটা বড় আস্তরণ, সেখানে এই খড়গুলো জমা হচ্ছে। সালতি থেকে খড় তোলার সময় সালতিতে দুজন লোক ছিল, একজন ছিল কৈলাস, একজন ছিল বুড়ো রহমান। দুজন লোক ছিল এবং দুজন লোক কি করেছিল, ওই তিনজনের মাথায় খড় চাপাইতেছিল। তো কলেরায় আল্লাহরি পরিবারের তিনজন মারা যায়। কে কে মারা যায়? তার মা, ভাই এবং তার বাবা, তিনজনই মারা যায়। তারপর হচ্ছে আল্লাদি 4 মাসের গর্ভবতী, যেটা আমরা এই গল্পের মধ্যে পাই। কয় মাসের? 4 মাসের। এই সংখ্যাবাচক তথ্য দিয়ে কিন্তু তোমাদের এমসিকিউ বা জ্ঞানমূলক কিন্তু প্রায় এসে থাকে। কানাইয়ের সাথে গোকুলের তিনজন পেয়াদা ছিল। ওই যে বলছিলাম কানাইকে, কানাই চৌকিদার হচ্ছে গোকুলের চামচা। গোকুলের চামচা ছিল এই কানাই চৌকিদার, যার সাথে তিনজন পেয়াদা ছিল। এবং ডোবার ধারে বা কাঁঠাল গাছের নিচে 3-4 জন ঘুপটি মেরে বসেছিল। তাহলে দেখো, ওই যে মাসি পিসিকে তারা যখন নিতে আসছিল, তখন তাদের সাথে আসছিল 3 জন এবং লুকায় ছিল 3-4 জন। কেন লুকায় ছিল জানো? কারণ মাসি পিসি আন্দাজ করতে পারছিল যে তোমার ওই যখন মাসি পিসিকে তারা নিয়ে যাবে, তখন 3-4 জন এসে আলাদিকে ধরে তুলে নিয়ে যাবে। এরকম একটা কথা ছিল। মাসি পিসি ঘর থেকে একটা বটি, একটা রামদার মতো কাটানি নিয়ে আসে, অর্থাৎ বটি ও পিসে একটা রামদা নিয়ে আসে। এটা প্রায় এমসিকিউ আসে যে বটি নিয়ে আসছিল কে? বটি নিয়ে আসছিল মাসি, এবং একটা রামদা, বড় একটা রামদা নিয়ে আসছিল পিসি। কাদেরকে ভয় দেখানোর জন্য? ওই কানাই চৌকিদারদের ভয় দেখানোর জন্য আসছিল। মাসি পিসি গলা ছেড়ে 6 জন প্রতিবেশীর নাম ধরে ডাকে। দেখবা তারপর কি করে, ওই যে ওইগুলা নিয়ে আইসা কানাই চৌকিদারদের ভয় দেখায় এবং 6 জন প্রতিবেশীর নাম ধরে। ওই সুরুত আলী, ওইটা 6 জন প্রতিবেশীর প্রায় নাম ডাকে। তারপর আজ দ্বাদশী, আর গতকাল শুক্লদশীর একাদশীর উপোস রাখে মাসি পিসি। আজকে দ্বাদশী, কিন্তু গতকাল, এই গল্পের মধ্যে যেটা পাই যে গতকাল শুক্লপক্ষের, মানে শুক্ল মানে চাঁদ, শুক্লপক্ষের একাদশী অর্থাৎ একাদশীতম চাঁদের তারা কি করে, সেটার জন্য তারা উপোস রাখে, মানে রোজা রাখে আর কি। হিন্দুদের অনেকগুলো উপোস আছে, তার মধ্যে একটি। তারপর আমরা এখন দেখবো হচ্ছে এর আগে আমরা যেটা দেখেছিলাম সেটা হচ্ছে সংখ্যাবাচক তথ্য। বিভিন্ন সংখ্যাবাচক তথ্য আমরা দেখেছিলাম। এবার আমরা যেটা দেখতে পাই, গুরুত্বপূর্ণ কিছু উক্তি আছে। যেমন মাসি পিসি ফিরেছে কৈলাস, এটা কি বলছে? ওই যে বুড়ো রহমান এই কথাটা বলছে যে মাসি পিসি ফিরেছে কৈলাস। তারপর বলতেছে ও মাসি, ও পিসি, খবর আছে শুনে যাও, এটা কি বলছে? এটা কৈলাস বলছে। তোমাদের প্রায় কিন্তু এরকম টাইপের কোশ্চেন আসে যে এই উক্তিটি কার, ওই উক্তিটি কার, এটা কিন্তু প্রায় তোমাদের কোশ্চেন এসে থাকে। খুনচুরি রাখো দেখি কৈলাস, তোমার মুদ্রা কথা কি তাকো, এটা কি বলছে? মাসি বলছে যে খুনচুরি মানে হচ্ছে আজে বাজে কথা বাদ দাও তো, তোমার মেইন কথা কি? মুদ্রা কথা মানে হচ্ছে মেইন কথাটা কি, সেটা বলো দেখি। লোকটা কেমন বদলে গেছে মাসি, সত্যি কথা পিসি, যোগু আর সেই যোগু নেই। একে কি বলছে? কৈলাস বলতেছে, অর্থাৎ যোগুর বন্ধু বলতেছে যে মাসি ও পিসি, যোগু আর আগের মতো নেই, যোগু অনেক ভালো হয়ে গেছে। মানে এখানে একটু যোগু সুনাম করতেছে। তার মেয়েটা শ্বশুর ঘরে মরছে কিছুদিন আগে। কার? বুড়ো রহমানের মেয়ে। ওই যে তোমাদের বলেছিলাম যে বুড়ো রহমান ওই যে আল্লাদির দিকে একটু আর ভাবে চাচ্ছিল। কেন চাচ্ছিল? কারণ আল্লাদির মতো তারও একটা মেয়ে ছিল যে শ্বশুর ঘরে কিছুদিন আগেই মারা গেছে নির্মম অত্যাচারে। যোগু মুখে বলেছে এবার সে মামলা করবে বউ নেবার জন্য। অর্থাৎ এই যে কোয়েলে যখন বলছিল যে তোমরা মেয়েকে শ্বশুর বাড়ি পাঠাবে না, জামাই বাড়ি পাঠাবে না, তখন মাসি পিসি বলছে না আমরা মেয়েকে আর দিব না। তখন কোলেশ বলছে যে প্রয়োজনে যোগু মামলা করবে, তবুও তার বউকে নিয়ে ছাড়বে। এরকম একটা কথা বলছে। তুইও যাবি, স্বামীর ঘর করবি। ডরানি কিসের? ডর কিসের? মানে এখানে পিসি বলতেছে তুইও যাবি, স্বামীর ঘর করবি, ডরানি কিসের? কোনো ডর নাই। কাছারি বাড়ি যেতে হবে একবার। এটা কি বলছে? কানাই চৌকিদার যে কাছারি বাড়ি, সরি রাজবাড়ি না, সেটা হবে কাছারি বাড়ি। কাছারি বাড়ি যেটা হচ্ছে গোকুল যেখানে থাকে, সেখানে যেতে হবে, তাদের নামে বিচার আছে। কেন? যে সরকার বাবুর সাথে তোলা নিয়ে ঝামেলা হয়েছিল। আর মেন কথা হচ্ছে তারা যখন যাবে তখন হচ্ছে আল্লাদিকে তারা তুলে নিয়ে যাবে, এজন্য কাছারি ভাবে একবার যেতে হবে। কে বলছে? এটা কানাই চৌকিদার বলছে। কানাই চৌকিদার হচ্ছে গোকুলের চামচা। এত রাতে মেয়ে নোককে কাছারি বাড়ি যেতে ডাকতে কুত্তার লজ্জা করে না? এখানে কুত্তা একটু খারাপ ভাবে বলছে আর কি, যে এটা এটা কে বলছে? এটা পিসি বলছে যে এত রাতে মেয়ে নোককে কাছারি বাড়ি ডাকতে কুত্তার, মানে কুকুরের আর কি, লজ্জা করে না? এটা আঞ্চলিক ভাষায় বলছে। এটা কে বলছে? পিসি বলছে। তোমাদের সাথে মোরা মেয়ে নোক পারবো না জানি, কিন্তু দু একটাকে মারবো যখন করবো ঠিক। অর্থাৎ কয়েকটাকে মারতে পারবো। অর্থাৎ এখানে যখন মাসি এবং পিসি, মাসি বটি নিয়ে আসছিল আর পিসি রামদা নিয়ে আসছিল, যখন আসছিল তখন তারা বলছে আমরা হয়তো তোমাদের সাথে পারবো না, কিন্তু দুই একটাকে খুব অবশ্যই মারতে পারবো, দুই একটাকে খুব মেরে ফেলতে পারবো, কিন্তু হয়তো বা সব পারবো না, কিন্তু দুই একটাকে কিন্তু মেরে জখম করে দিতে পারবো। এই কথাটা বলছে। কাঁথা কম্বলটা চুবিয়ে রাখি জলে কি জানি হয়, উক্তিটি করেছে পিসি। অর্থাৎ যখন তারা কানাই চৌকিদারদের বিদায় দিয়েছিল, তারপর তারা প্রস্তুতি নিয়েছে যে তারা, কারণ তারা জানে যে গোকুলরা কি করতে পারে, পরবর্তীতে আবার তারা এসে তাদের ঘরে আগুন লাগাই দিতে পারে, যেটা ওই যে সোনাদের ঘরে তারা আগুন লাগাইছিল। এই কথাটা আমরা এই গল্পে পাই। এই জন্য তারা রাত্রে একটা প্রস্তুতি নিয়ে রাখছিল, একটা যুদ্ধের মতো তারা প্রস্তুতি নিয়ে রাখছিল, কিন্তু আল্লাহ দিকে তারা খুব সুন্দরভাবে ঘুমায় রাখছে যে সেই যেন কোনো কিছু টের না পায়।
গায়ে জামা আছে নকশা পাড়ের সাদা শাড়ি। এটা কার গায়ে জামা আছে জানো? আল্লাদির গায়ে জামা আছে, কি জামা? নকশা পাড়ের সাদা সস্তা শাড়ি। আটসাট থমথমে গরম গোলগাল মুখ কার? আল্লাদি সম্পর্কে উক্তি করা হয়েছে। ছোট অবুজ মেয়ে, বয়সে ছোট, চেহারা ছিল অনেক বেশি রোগা। কার? রহমানের মেয়ে। রহমানের মেয়ে ছোট্ট অবুজ মেয়ে ছিল, কিন্তু তার চেহারা ছিল, তার বয়স ছিল ছোট এবং তার চেহারা ছিল অনেক বেশি রোগা। এই জন্য তার ছোট মেয়েটি মারা গেছিল স্বামীর অত্যাচারে। শরীর নয়, মনটা কেমন জানি করছে, নিজেকে তার ছ্যাঁচড়া নোংরা নর্দমার মতো লাগে। কার? আল্লাদির। আল্লাদি বানানটা ভুলে গেছি, অস্বীকার হবে। আর তাহলে শরীর নয়, তার মনটা কেমন জানি ছ্যাঁচড়া নোংরা নর্দমার মতো মনে হয়, অর্থাৎ তার কাছে মনে হয় যে সে পৌঁছে গেছে, এই জন্য সে মাসি পিসির কাছে থাকতেছে, বোঝা হয়ে থাকতেছে। এই লাইনটিতে আমরা এটি বুঝি। এছাড়া আমরা এই গল্পের যে গুরুত্বপূর্ণ তথ্যাদিগুলো আছে, যেমন শেষ বেলায় খালে এখন পুরো ভাটা। জোয়ার ভাটা সম্পর্কে তো জানো, জোয়ার মানে হচ্ছে যখন তোমার কি থাকে, সব পানিগুলো সামনে এসে পড়ে। আর ভাটা মানে হচ্ছে সন্ধ্যাবেলা দেখবা সমুদ্রের পানি বা নদীর পানিগুলো পিছিয়ে সরে আসে, মানে নিচে বা একটু নিচে নেমে আসে, যেটাকে বলে ভাটা। শেষ বেলা মানে হচ্ছে দিনের শেষ ভাগে। কৈলাস বাহকের মাথায় খড় চাপাতে ব্যস্ত। কৈলাস ডাকে সামনের দিকে লগি পুঁতে মাসি পিসি শালদের গতি ঠেকায়, মানে কৈলাসের ডাকে মাসি পিসি করে লগি পুঁতে, অর্থাৎ ওই যে বাঁশটা দিয়ে আটকিয়ে ওই শালতির গতি মানে নৌকার গতিটা থামায়। আলাদি সিঁথির পর্যন্ত, মানে এই যে সিঁদুর, ইন্দ্রতে সিঁদুর দেয়, ওই সিঁদুর পর্যন্ত ঘুমটা টেনে নেয় কৈলাসকে দেখে। যোগুর সাথে কৈলাসের দেখা হয়েছিল চায়ের দোকানে। যোগু বউকে নেবার জন্য প্রয়োজনে মামলা করবে। শকুনেরা উড়ে এসেছে শুকনো গাছটায়, এরকম একটা লাইন ছিল। শহরের বাজারে তরি তরকারির ফলমূলের দাম চড়া, এজন্য মাসি পিসি কি করতো, যে তোমার শহর থেকে গ্রাম থেকে এই শাকসবজিগুলো কিনে শহরে তারা বিক্রি করতো। আল্লাদির বাবা কলেরায় মারা গেছে, আহারে কি দুঃখ। বেঁচে থাকার তাগিদে কোমর বেঁধে মাসি পিসি হয়ে গেল এক মন এক প্রাণ। আল্লাদির স্বামীর নাম হচ্ছে যোগু। আল্লাদির সম্পত্তির উপর যোগুর প্রচুর লোভ ছিল, কিন্তু আল্লাদির সম্পত্তি বলতে কিছু নেই, তার শুধু ঘরটাই আছে, কিন্তু ওই ঘরের জন্য যোগুর অনেক লোভ ছিল। তারপর আমরা আরো যে তথ্যগুলো পাই, মাসির শাওরি ননদ ছিল বাঘের মতো। সরকার বাবুর সঙ্গে বাজারের তোলা নিয়ে ঝগড়া বাঁধে মাসি এবং পিসির, এবং এই ঝগড়া মানে এমন একটা ঝগড়া বাঁধছিল যেমন অর্ধেক জীবন প্রায় শেষ, এমন একটা ঝগড়া বাঁধছিল আর কি, জীবনের অর্ধেক প্রায় শেষ হয়ে গেছে তাদের সাথে ঝগড়া করতে করতে। রসই চালায়, রসই মানে হচ্ছে রসই মানে রাসৌরি, যেটাকে হিন্দিতে বলে রাসৌরি বা কি বলে তোমার পাকঘর, মানে যেখানে রান্না কান্না করে সেখানে চালায়, মানে চালায় ঝাঁপ এটে, চালায় মানে চুলায়, রসই চালায় মানে তোমার রান্নাঘরের চুলায় ঝাঁপ এটে মানে হচ্ছে তোমার তরকারিটা রেখে মাসি পিসি বাইরে যায়। শুক্লপক্ষের একাদশীর উপোস করেছে তারা দুজন গতকাল, মানে তখন গতকাল করেছিল, কিন্তু আজকে হচ্ছে দ্বাদশী, এবং দ্বাদশী দেখে তোমার পথের ধারে ডোবার পাশে কয়েকজন ঘাপটি মেরে বসে আছে, প্রায় তিন চারজন লোক লুকায় ছিল। আর আজ দ্বাদশী, এই জন্য জ্যোৎস্না বেশ উজ্জ্বল, অর্থাৎ চাঁদের আলোটা বেশ উজ্জ্বল দেখাচ্ছে, পূর্ণিমার মতো আর কি। মানে আমরা তো জানি যে 14.5 দিনে বা 15 দিনে এক পক্ষ হয়, 15 দিনে এক পক্ষ, হ্যাঁ, মানে 15 দিন পর পর হচ্ছে পূর্ণিমা চাঁদ বা তোমার অমাবস্যা হয়। তো এরকম আর কি দ্বাদশী চারটা অনেকটাই মনে করো বড় ছিল আর কি। জ্যোৎস্না বেশ উজ্জ্বল। আলাদির একটা ভাই ছিল, যেও কলেরায় মারা যায়। কানাই মাসি পিসিকে কাছারি বাড়ি যেতে বলে, মেয়েকে শ্বশুর বাড়ি পাঠিয়ে দেয়, সোনাদের ঘরে আগুন লাগিয়েছিল তারা। আরেকটা কথা আমরা পাই, দুর্ভিক্ষ কোন রকম ঠেকিয়েছিল আল্লাদির বাবা, কিন্তু কলেরা বা মহামারী ঠেকাইতে পারে নাই। মাসি পিসি ছাগল বেচে ভালো মন্দ 10টা খাইয়েছিল যোগুকে, অর্থাৎ যোগু যখন একবার আসছিল, মানে অনেক আগে একবার আসছিল, তখন মাসি পিসি ছাগল বিক্রি করে তাদের জামাইকে তারা আদর যত্ন করেছিল, যেটা আমরা গল্পের মধ্যে পাই। এই ছিল আমাদের মাসি পিসির মেইন থিম গুলো। আশা করছি তোমরা সবাই বুঝতে পারছো। তো তোমাদের কারো যদি কোনো কোয়েশ্চেন থাকে তোমরা করতে পারো, আর যদি না থাকে আমাদের ক্লাসটি আমরা প্রায় শেষের দিকে চলে আসছি। আশা করি তোমাদের এই গল্পটি নিয়ে তোমাদের তেমন কোনো সমস্যা নেই শিক্ষার্থীরা। তোমাদের যদি কোনো কোয়েশ্চেন থাকে তোমরা রেইজ হ্যান্ড অথবা চ্যাটের মাধ্যমে জানাতে পারো যে ভাই ওই জিনিসটা বুঝি নাই, এই জিনিসটা বুঝি নাই, বললে অবশ্যই আমরা জানাবো। আর আমাদের আগামীকালও ক্লাস আছে বুধবার, আমরা আগামীকাল হচ্ছে 52 দিনগুলো নিয়ে একটা বিস্তারিত আলোচনা করব, এবং এই শুক্রবার কিন্তু এক্সাম হবে 3টা টপিকের উপর। একটা হচ্ছে ব্যাকরণিক শব্দ শ্রেণী, একটা হচ্ছে এই মাসি পিসি, এবং একটা হচ্ছে তোমার এই 52 দিনগুলো নিয়ে। তোমাদের কারো যদি কোনো কোশ্চেন থাকে অবশ্যই তোমরা জানাবে, এবং যে কোনো কোশ্চেন তোমরা হচ্ছে আমাদের যে সিক্রেট গ্রুপ আছে, ফেসবুক সিক্রেট গ্রুপ, সেখানেও জানাতে পারো, অথবা আমাদের যে মেসেঞ্জার চ্যাট গ্রুপ আছে সেখানেও জানাতে পারো। এছাড়াও তোমরা আমাকে পার্সোনাল ভাবে মেসেজ দিয়ে জানাতে পারো, তোমাদের সবার সাথে তোমার কাছে ইনশাআল্লাহ কারো কোনো সমস্যা নেই। তো আশা করি গল্পটা ক্লিয়ারলি ভাবে বুঝতে পারছো। গল্পটার মেন কথা এটাই যে তোমার স্বামীর নির্মম অত্যাচার থেকে তোমার আল্লাদি কে রক্ষা করার জন্য মাসি পিসি একাকার হয়ে গেছে। তারা যেভাবেই হোক, তারা নিজেরা না খাইতে পারলেও তারা আল্লাহকে খুব ভালোভাবে রাখবে, খুব এই সমাজের খারাপ মানুষদের থেকে তাকে রক্ষা করবে, স্বামীর নির্মম অত্যাচার থেকে রক্ষা করবে। এগুলোই ছিল মাসি পিসি গল্পের মেইন আলোচনা।
আশা করি তোমরা খুব সুন্দরভাবে আজকের ক্লাসটি করেছো। এই ক্লাস নিয়ে কারো কোনো ঝামেলা নেই। তো আজ আমাদের ক্লাস এই পর্যন্তই। তোমাদের কারো কোনো কোয়েশ্চেন থাকলে তোমরা রেইজ হ্যান্ড করতে পারো। কারো কোনো কোয়েশ্চেন আছে? একটু বলো দেখি। আমি তোমাদের সকলকে আনমিউট করে দিচ্ছি। তোমরা তোমাদের কোয়েশ্চেন থাকলে রেইজ হ্যান্ড করে বা তোমরা আনমিউট করে আমাকে কোয়েশ্চেন করতে পারো। যে কোনো কোয়েশ্চেন। কারো কোনো কোয়েশ্চেন নেই? আশা করছি কারো কোনো কোয়েশ্চেন নেই। যেহেতু কারো কোনো কোয়েশ্চেন নেই, তাহলে আমরা আমাদের আজকের ক্লাসটি এখানেই শেষ করতে পারি শিক্ষার্থীরা। তো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আসসালামু আলাইকুম। ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার ক্লাসটি মনোযোগ সহকারে করার জন্য। খোদা হাফেজ।